উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। দুর্বল হতে সময় নেবে 5 থেকে 7 ঘন্টা। পটুয়াখালী ও সাতক্ষীরায় দুজনের মৃত্যু। 9000 কেন্দ্রে আশ্রয় নিয়েছে উপকূলের মানুষ। প্রবল বৃষ্টিতে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা। দুর্যোগ মোকাবেলায় কাজ করবে যৌথ বাহিনী। একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। প্রক্রিয়া শুরু করেছে দুদক। এখনো সন্ধান মেলেনি এমপি আনারের লাশের। তদন্তে কলকাতায় ঢাকার গোয়েন্দা শাহিনকে ফেরত আনতে নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা। এবং আবাসন ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের মহাপ্রতারণা। ঢাকার চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প। জমি ফেরত চাইলে নেমে আসে নির্যাতন। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শারমিন নাসি। উপকূলে আঘাত এনেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। জলোচ্ছ্বাস, বৃষ্টি আর প্রবল বাতাস লন্ডভন্ড করছে মোংলা, বাগেরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কিছু জেলা। প্রাণহানি ঠেকাতে উপকূলীয় অনেক জেলার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে এম এ আজিমের ডেস্ক রিপোর্ট। প্রবল বাতাস আর বৃষ্টির সাথে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রোববার সন্ধ্যার পর পটুয়াখালীর খেপুপাড়া থেকে অতিক্রম শুরু হয় ঘূর্ণিঝড়ের। তীব্র বাতাসে উপড়ে পড়ছে গাছপালা। সমুদ্রের ঢেউ জলোচ্ছ্বাসের রূপ নেয় তৈরি হয়েছে ব্যাপক হারে বেড়িবাঁধ ভাঙার আশঙ্কা। উপকূলের বিভিন্ন স্থানে বাঁধ ভাঙার খবরও আসছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা লন্ডভন্ড করছে মোংলা, বাগেরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কিছু জেলা। সবশেষ আবহাওয়ার ব্রিফিংয়ে দেয়া হয়েছে সে বার্তা। তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে যাবে। সন্ধ্যার পরও আশ্রয় কেন্দ্রে গিয়েছেন অনেকে। উপকূলবাসীরা আশ্রয় কেন্দ্রে এলেও ঘরবাড়ি ও ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছেন উদ্বেগে। আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার না পাওয়ার বিষয়ও তুলেছেন অনেকে। এখন আমাদের ছেলেমেলে সবার পরিবার নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে আছি। গরু টরু আছে, এটি নিয়ে সব আমরা আশ্রয় কেন্দ্রে উঠছি। যারা আসতে আসে মাইক প্রচার করতে আসে তখন বলছে সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার। রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উপকূলবাসীকে নিরাপদে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিমালের সবশেষ পরিস্থিতি জানাতে রাতে আবহাওয়া অধিদপ্তরে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান 7 থেকে 8 ঘন্টা নেবে ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করতে। ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা এখনো কাটেনি। এবং 1 থেকে 2 ঘন্টার ভিতরে যখন মূল অংশ এলাকা অতিক্রম করবে উপকূলে, এরপর থেকে টোটাল এরিয়াটা বাংলাদেশ অতিক্রম করবে 3 থেকে 5 ঘন্টার মধ্যে। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানির তোড়ে ডুবে পটুয়াখালীর কলাপাড়ায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মারা গেছেন একজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রেমালের খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। বরগুনায় ঘূর্ণিঝড়ের কি প্রভাব দেখছেন আর আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কি আমাদেরকে জানাবেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে এবং এই যে ঘূর্ণিঝড়ের শক্তি সেটি কিন্তু ঘূর্ণিঝড় প্রদর্শন করতে শুরু করেছে এবং তীব্র বাতাস বইছে এবং বৃষ্টি সেই মুষলধারে বইছে। এখন পুরো বরগুনায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, একদম ভুতুড়ে পরিবেশ রয়েছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম তীব্র বাতাসে কিন্তু সব এলোমেলো হয়ে যাচ্ছে এবং বরগুনার একদম জনশূন্য হয়ে গিয়েছে এবং যারা নদীর পাড়ের বাসিন্দা ছিল তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে এবং শেষ সময়েও কিন্তু মানুষদের কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখেছি যে পটুয়াখালী এবং সাতক্ষীরায় কিন্তু মানুষ মারা গিয়েছে ইতোমধ্যে। যে পুরোপুরি শক্তি প্রদর্শন বা পুরো শক্তি কিন্তু এখন উপকূলের দিকে ধেয়ে আসছে এবং যে কারণে কিন্তু বৃষ্টি ঝরছে এবং তীব্র দমকা হাওয়াও কিন্তু বইছে এবং যে একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কিন্তু সেই বিকেল থেকে কিন্তু বিদ্যুৎ আসছে গেছে, কিন্তু এখন কিন্তু একদম পুরোপুরি কিন্তু পুরো শহর অন্ধকার হয়ে গিয়েছে এবং মানুষ জনশূন্য হয়ে গিয়েছে এবং
এবং এই যারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং যারা নদীর পাড়ের যে বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সাইক্লোন শেল্টারে আনা হচ্ছে। এবং বরগুনা যেহেতু 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেই অধিক উচ্চতার জোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 10 ফিট উচ্চতার জোয়ার হবে, এবং এমনটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং সে কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ব্যাপক তাদের কিন্তু প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, এবং তাদের কিন্তু 600 থেকে 800 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো জায়গা থেকে যদি পানির চাপে পানির তোরে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে সেই মেরামত করার ব্যবস্থা করবেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বরিশাল শহরের অনেক শহর। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, রেমালের প্রভাব বরিশালে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি বরিশাল নদীবন্দর এখন দাঁড়িয়ে আছি এবং আপনি বুঝতেই পারছেন প্রচন্ড বাতাস। আসলে আমাকে এখানে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে আমি পারছি না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই পরিস্থিতি কিন্তু গত আধা ঘন্টা যাবতই প্রচন্ড বাতাস। এবং আমরা এই বরিশাল আঞ্চলিক আবহাওয়া অফিসে যেটা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে রেমালের প্রভাব এই অঞ্চলে এই অঞ্চলের যে 9টি জেলা, বিশেষ করে বরিশাল এবং খুলনার বিভাগের যে 9টি জেলা, তার উপর প্রভাবটা পড়া শুরু করেছে, যার প্রেক্ষিতে এত তুমুল বাতাস এবং একই সাথে বৃষ্টিও কিন্তু আসলে শুরু হয়েছে এই বরিশাল নদীবন্দর জুড়ে। আমরা আসলে যেটা জানতে পেরেছি যে আমরা এই বরিশালের বিভাগের 6টি জেলা সহ খুলনা বিভাগের যে 3টি জেলা উপকূলবর্তী সবগুলো জেলাই কিন্তু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে অবস্থান করছে। এবং এই মহাবিপদ সংকেতের কারণে এবং একই সাথে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বরিশাল সহ আশপাশের নদ নদীর পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যেহেতু বরিশাল নদী বন্দরে দাঁড়িয়ে আছি, এখানকার আমরা সংবাদ যেটা জানতে পেরেছি যে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 12 সেন্টিমিটার আরো অতিরিক্ত ভাবে প্রবাহিত হচ্ছে। একই সাথে কীর্তনখোলার পাশে যে বলেশ্বর নদী আছে, সেটা কিন্তু সেই নদীর যে পানি সেটা বিপদ সীমা অতিক্রম করে 35 সেন্টিমিটার উঁচুতে আর কি প্রবাহিত হচ্ছে। এবং এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে গেছে, এবং এটা জোয়ার যখন বাড়বে তখন এই ঘূর্ণিঝড়ের সাথে সাথে এই অতিরিক্ত পানিটা কিন্তু জলোচ্ছ্বাসের সৃষ্টি করতে পারেই বলে আমাদেরকে স্থানীয় যারা দুর্যোগ বিশেষজ্ঞ তারা জানিয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু 541টি আশ্রয় কেন্দ্র দুপুর থেকেই প্রস্তুত রাখা হয়েছে, সেখানে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। তবে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আমরা যেটা খবর নিয়েছিলাম যে সেখানে কিন্তু খুব বেশি লোকজন যায়নি। তবে এখন যেহেতু একদম প্রভাবটা খুব বেশি করে পড়া শুরু করেছে, তো এর মধ্যেও কিন্তু কোস্টগার্ড সহ নৌ পুলিশ যারা আছে তারা নদী তীরবর্তী মানুষদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলছে, নির্দেশনা দিচ্ছে এবং মাইকিং করছে। তো এই ছিল বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমেলের সর্বশেষ তথ্য। ন্যান্সি। শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। চট্টগ্রামের উপকূলীয় এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক আবুল বাশার। এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী একেএম নাজিব। নাজিব, চট্টগ্রামে রেমালের প্রভাব কেমন পড়ছে আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কি কি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটা বলতে চাচ্ছেন, চট্টগ্রামে যে ঘূর্ণিঝড় রিমাল যেটি আসার কথা, সেটির কারণে চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তারপরে আসলে চট্টগ্রামে মোটামুটি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে চট্টগ্রামে যে সমুদ্র সৈকতগুলো ছিল সেগুলোতে জলোচ্ছ্বাসের মতো পানি ছিল, কিন্তু তেমন কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজ রাতে আমরা দেখেছি জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তিনি উপকূল এলাকাগুলো পরিদর্শনে এসেছেন। আমরা একটু কথা বলবো, আসলে আপনি তো পরিদর্শনে এসেছেন, কি দেখলেন আপনি এসে? আমরা বর্তমানে এখন যেখানে অবস্থান করছি এটি চট্টগ্রাম মহানগরের, আপনারা জানেন, পতেঙ্গা সমুদ্র সৈকত তীরবর্তী পাশেই আকমল আলী ঘাট। এই আকমল আলী ঘাটে এখানে জেলে পল্লীতে প্রায় 2500 এখানে জেলে পরিবার এখানে বসবাস করে। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য প্রায় 2000-এরও বেশি জেলেকে আমরা ইভাকুয়েট করেছি। তাদেরকে নিকটবর্তী দক্ষিণ হালিশহর প্রাথমিক বিদ্যালয়ে আমরা প্রেরণ করেছি, তাদের সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর কিছু জেলে এখানে বর্তমানে অবস্থান করছেন, তাদের চাল, তাদের নৌকা যেগুলো রয়েছে সেগুলো নিরাপদ আশ্রয়ে তাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা এখান থেকে তাদেরকে ইভাকুয়েট করার জন্য আমরা সরেজমিনে এসেছি। আমাদের সাথে বিভিন্ন এনজিও,
সংস্থা রয়েছে, আমাদের রেড ক্রিসেন্ট এবং ভলান্টিয়ার যারা আছে তারা আছেন। আমরা বিভিন্ন পাহাড় থেকে আমাদের যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে পাহাড়ে ল্যান্ডস্লাইডের একটা আশঙ্কা রয়েছে সেখান থেকে আমরা নামিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। চট্টগ্রাম নগরে অনেকগুলো ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে, পাহাড়ে বসবাসকারীদের ব্যাপারে কি বিষয়ে ব্যবস্থা নিচ্ছে? আমরা গতকাল দুপুর থেকে কিন্তু ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে যে 2 দিন ধরে বর্ষণ হতে পারে, যে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 2 দিন ধরে যদি ভারী বর্ষণ হয় সেক্ষেত্রে ল্যান্ডস্লাইডের একটি আশঙ্কা থেকে যায় চট্টগ্রাম মহানগরে। আমরা গতকাল থেকে কিন্তু ইভাকুয়েট করে লোকজনকে অনেককে নামিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা আজকেও আপনার মাইকিং হয়েছে, আমাদের প্রায় 2000-এরও বেশি আমাদের বিভিন্ন জনসাধারণকে বিভিন্ন পাহাড় থেকে নামিয়ে আনা হয়েছে। জি, জেলা প্রশাসক মহোদয় যেটি বলছেন, আসলে চট্টগ্রামে যে ঝুঁকিপূর্ণ যারা পাহাড়ে বসবাসরত রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে এই কাজ করছেন। পাশাপাশি হচ্ছে যে আরো যারা যে ঘূর্ণিঝড়ে মোকাবেলায় যেসব প্রস্তুতি রয়েছে সেসব প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদেরকে ঘূর্ণিঝড়ের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, রেমাল নিয়ে আবহাওয়া অফিস সর্বশেষ কি তথ্য দিয়েছে আপনাকে আমাদের জানাবেন। জি, যেমনটা বলছিলেন যে রেমালের সর্বশেষ তথ্য আবহাওয়া অফিসের অনুযায়ী, আপনি জানেন যে ইতিমধ্যে রেমাল কিন্তু উপকূলীয় স্থানগুলো অতিক্রম করতে শুরু করেছে এবং আঘাত এনেছে, এবং তার সেই আঘাত কিন্তু আস্তে আস্তে পেখো দিয়ে হয়ে দেশের ভিতরে ঢুকে পড়েছে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আবহাওয়া অফিসের শেষ তথ্য অনুযায়ী 3 থেকে 4 ঘন্টা পর, মানে হচ্ছে 2টা-2:30টার দিকে হচ্ছে উপকূল থেকে সেটি আরও ভিতরের দিকে আসতে শুরু করবে। তবে এখন পর্যন্ত ঢাকাতে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেনি, কিন্তু বিশেষ করে সন্ধ্যার পরবর্তী সময় থেকে কিন্তু বেশ কিছু বৃষ্টিপাত হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এছাড়া আশ্রয় স্থানে কিন্তু 80,000-এর মতো আশ্রয় মানুষ উঠেছে এখন পর্যন্ত। তবে আরেকটা এছাড়া হচ্ছে বিভিন্ন রকম এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এছাড়া এই দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থা যে রয়েছে, সাইক্লোন সেন্টারগুলো রয়েছে, সেই সাইক্লোন সেন্টারে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বেশ ব্যাপক পড়তে হচ্ছে ওখানকার যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তবে এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী সর্বোচ্চ নদীর পানিও কিন্তু বাড়তে শুরু করেছে, এবং জলোচ্ছ্বাসের কারণে বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তবে আবহাওয়া অফিসের শেষ তথ্য অনুযায়ী এটি এখনও অতিক্রম করছে, তবে রাজধানীতে এর গুড়ি গুড়ি বৃষ্টির সাথে কিন্তু এর প্রভাব কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে দেওয়া সর্বশেষ তথ্য। ন্যান্সি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে আদিত্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আশরামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক আইজিপি সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। 34 বছর 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,000 টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য, এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টা বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি, এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ
অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয় তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরো সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসব জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরো কোনো প্রপার্টি আসে বা আরো কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। 4 দিন পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত কোনো অংশ। জোর তদন্ত চালাচ্ছে দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্যের জট খুলতে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে কলকাতা গেছে 3 সদস্যের প্রতিনিধি দল। গ্রেফতার আসামিদের তথ্য ও তদন্ত করে দ্রুত আনারের খণ্ডিত মরদেহের উদ্ধারের বিষয়ে আশাবাদী ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে চলছে তোলপাড়। খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতায় অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে সাতুলিয়া এলাকায় অভিযান চালায় ভারতীয় সিআইডি তদন্ত পুলিশ, কিন্তু প্রবল বৃষ্টির আঘাতে চতুর্থ দিনের মতো ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে তারা। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে এদিন কলকাতা গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল, নেতৃত্বে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে ঢাকা থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রওনা হয়। দুপুর 12টার আগেই তারা দমদম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউন থানায় যান ডিবি টিম। এরপর সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেন তারা। এরপরও স্থানীয় সময় বিকেল 5টায় পশ্চিমবঙ্গের সিআইডি ভবনেও যান ডিবি টিম। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হারুনুর রশিদ। অনেক তথ্যই আমরা দুই দেশের আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিজিট থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা করছি। আনারের মরদেহ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডিবি প্রধান। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলো একটু আমরা যাচাই বাছাই করব। হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান হারুনুর রশিদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহা উৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়েই অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্বর ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি। আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে
আবার মনে করেন আধা ঘন্টা 3-4 ঘন্টা পরে হ্যাঁ এই অবস্থা টাকার কাছে সব কিছু স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। জায়গা আছে সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা কেন লাগাইলে আমার জায়গায় এলাম একটু জ্ঞান হয়েছিল পরে পরে উঠালেছে হাতাহাতি হয়ে বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে ছিল জমিনালারা উঠাই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট হবে, খাম সবাই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর পুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লইয়া যায়, তো লইয়া গেলে মনে করেন এ পর্যন্ত শেষ, এরপরে টাকা পাতে না, দলিল আর করে না। আমি দোকানদার তো চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এন ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। সিগার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওজসিভিত। রবিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে বুরাকের সাথে রূপান্তর যাত্রা শুরু করল সিঙ্গার বাংলাদেশ ও ব্যাকো। এবছরের শুরুতে প্রতিষ্ঠানের নতুন লক্ষ্যের সাথে মিল রেখে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, নতুন কনসেপ্ট স্টোর ও ওয়ার্ক স্পেস সহ বেশ কিছু রূপান্তরের ঘোষণা দেয় সিঙ্গার বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বুরাক ওজসিভিত বেশ কিছু ক্রিয়েটিভ কমিউনিকেশনে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন। বুরাক জানান, ভক্তদের ভালোবাসায় মুগ্ধ তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশে বিশ্বমানের গ্রাহক সেবা নিশ্চিত করবে সিঙ্গার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিও MHM ফাইরোজ, আর্চলিকের সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক মিস হান্দান আব্দুর রহমানগ্লু। এবার খেলার খবর। আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। এক পেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়েছে শ্রেয়াস আয়ারের দল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় মৌসুম জুড়ে দাপট দেখানো হায়দ্রাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। এই দিন মার্করাম, হেনরিক ক্লাসেন ও প্যাট কামিন্সের ছোট ইনিংসে টেনে টুনে 113 রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। আন্দ্রে রাসেল শিকার করেন 3 উইকেট, 2টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও হর্ষিত রানা। মাঝারি রান তারায় শুরুতে ফেরেন সুনীল নারায়ণ, তবে রহমানুল্লাহ গুরবাজের 39 ও ভেঙ্কটেশ আয়ারের অপরাজিত 52 রানে 57 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে কলকাতা। দর্শক, আমরা আবারও ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন কুয়াকাটায় ফখরুল ইসলাম, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ফখরুল, ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করেছে কিনা, আবার তার প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত তথ্য দিবেন আমাদের। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল এটি 12টা থেকে ঠিক 1টার মধ্যে
বাংলাদেশ এটি অতিবাহিত হবে এবং তার আগে থেকে অর্থাৎ সারাদিনই কিন্তু মুষলধারে বৃষ্টি এবং সমুদ্রের যে ভয়াবহতা সেটি আমরা লক্ষ্য করেছি এবং আমরা ঠিক কুয়াকাটা সি বিচের পাশেই রয়েছে এবং কুয়াকাটা সি বিচ অর্থাৎ সমুদ্রের যে অবস্থা সেটি খুবই ভয়ঙ্কর এবং যে ঢেউ সেটি প্রায় 7 থেকে 8 ফিট উচ্চতায় ঢেউ নিয়ে আসছে পড়ছে সৈকতে এবং যে বাতাসের গতিবেগ যেটি পায়রা সমুদ্র বন্দর থেকে বলা হয়েছে যে সেটি 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাসের যে গতিবেগ এবং প্রচন্ড এবং ভয়াবহ একটি অবস্থা উপকূলের অবস্থা এবং এখানকার ছোট যেগুলো খুব নড়বড়ে ঘরবাড়ি সেগুলো কিন্তু একেবারে আশ্রে পড়েছে এবং ছোটখাটো অনেক কিছুই কিন্তু আসলে তছনছ করে দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল এবং খুবই দাঁড়িয়ে থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার। বাতাসের যে গতিবেগ একই সঙ্গে সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটিও কিন্তু একই রকম ভয়াবহ রূপ ধারণ করছে এবং ঠিক আজকে রাতে 12টা থেকে 1টার মধ্যে এটি বাংলাদেশ উপকূল হয়ে কলকাতার উপর দিয়ে এটি বয়ে যাবে রিমাল এবং রিমালের যে তাণ্ডব সেটি আসলে ইতিমধ্যে আজকে জানেন যে ঘুটঘুটে অন্ধকার যার কারণে আসলে চারপাশটা সেভাবে দেখা যাচ্ছে না দিনে যেভাবে আসলে দেখা যাওয়ার কথা যার কারণে আসলে বোঝা যাচ্ছে না ফসলি ক্ষেত থেকে শুরু করে সবকিছু আসলে ডুবে গেছে আজকে সারা দিনে এবং আপনি জানেন যে একজন মানুষও কিন্তু বন্যার পানিতে কিন্তু নিহত হয়েছেন মারা গেছেন এবং যেই ভয়াবহতা সকাল নাগাদ হয়তো বুঝতে পারবো তবে রিমাল অতিক্রম করার পরপরই আসলে। ফখরুল আপনাকে ধন্যবাদ। দর্শক কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, দুর্বল হতে সময় নেবে 5 থেকে 7 ঘন্টা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। 9000 কেন্দ্রে আশ্রয় নিয়েছে উপকূলের মানুষ। প্রবল বৃষ্টিতে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা, দুর্যোগ মোকাবেলায় কাজ করবে যৌথ বাহিনী। একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের, প্রক্রিয়া শুরু করেছে দুদক। এখনো সন্ধান মেলেনি এমপি আনারের লাশের, তদন্তে কলকাতায় ঢাকার গোয়েন্দা শাহিনকে ফেরত আনতে নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা। এবং আবাসন ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের মহাপ্রতারণা, ঢাকার চারপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প, জমি ফেরত চাইলে নেমে আসে নির্যাতন। এই ছিল এখনকার সংবাদ। রাত পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।